এখন বর্ষাকাল। আষাঢ়ের বর্ষণে চারিদিকে জল থই থই। মোকাম কলকাতার বড় বড় পথঘাটের অবস্থাও সঙ্গীন। যুদ্ধের সময়ে তাই ঝড় বাঁধল। শনিবারের শেষ বিকেলে একেবারে ঘনঘোর মেঘগর্জনে আসন্ন বর্ষণের আশঙ্কা নিয়ে পাড়ার রাস্তায় জমে থাকা জল ঠেলতে ঠেলতে অফিস থেকে বাড়ি ফিরলাম। সন্ধ্যা ক্রমে গাঢ় হয়ে এলো। জলে ভেজা জামা কাপড় ছেড়ে আটপৌড়ে ধুতি আর একটা শার্ট গায়ে চাপিয়ে একখানি ছাতা নিয়ে কিশোরীদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জমা জল পেরোতে পরনের ধুতি প্রায় হাঁটুর উপর আর জুতো জোড়া হাতে ধরতে হলো। যাই হোক, অফিস ফেরত দুজনেরই তারানাথ তান্ত্রিকের বাড়ি যাওয়াই উদ্দেশ্য। কিশোরীর বাড়ির বাইরে থেকে তাকে হাঁক দিতেই সে আসছি উত্তর দিয়ে মিনিট পাঁচেকের মধ্যে বেশ ইস্ত্রি করা এক সেট জামা কাপড় পরে বাইরে বেরিয়ে এলো। সামনেই নর্দমার জমা জল রাস্তায় দাঁড়িয়ে। এমন অবস্থায় তার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে কিশোরী, আজ এই ঝড় বাদলার দিনে এত শৌখিন ড্রেস গায়ে চাপানোর আগ্রহ হলো কেন? হ্যাঁ, যাবো তো নিতান্তই তারানাথের বাড়ি। তিনি তো আর অচেনা বা শৌখিন বাতিগ্রস্ত লোক নন যে তার কাছে যেতে বেশি ভদ্রস্ত পোশাক পরতে হবে। কিশোরী একটু নাক টেনে নিয়ে উত্তর দিল, দেখো, তুমি আদার ব্যাপারী, জাহাজের খোঁজে তোমার দরকার কি? ভদ্রস্থ বেশভূষা যে অনুষ্ঠান বাড়ির জন্য বরাদ্দ রাখবো সেদিনকাল কি আর আছে? এই পঞ্চভূতের শরীরটা কতদিন ধরে রাখতে পারবো তার নিশ্চয়তা কি? হয় ফ্লুতে ভুগে, না হয় বোমার আঘাতেই দেখবে এই দেহখানা অক্কা পাবে। তা কদিন না হয় তুলে রাখা জামা কাপড়গুলোর সদ্গতি করি। তার কথায় হাসতে হাসতে সেই কাপড় হাঁটু অবধি নিয়ে জল পেরোতে লাগলাম। একটু কম জল জমা জায়গা দিয়ে হেঁটে অনেকটা তবে ধর্মতলা পৌঁছলাম। ধর্মতলার মোড় থেকে এক ঠোঙা তেলে ভাজা আর এক প্যাকেট পাসিং শো কেনা হলো। এখন গন্তব্য শ্রী শ্রী মঠ লেন, যেখানে তারানাথের বাসস্থান তথা কর্মস্থান। ভেজা কাপড় একটু নিগড়ে নিয়ে কিশোরী আমার সঙ্গে জোর কদমে এগোতে লাগলো। এই রাস্তায় তেমন জল জমেনি, তাই একটু জোরেই হেঁটে চললাম লেনের রাস্তা দিয়ে। তারানাথের বাড়ি এসেই কিশোরী সদর দরজায় কড়া নাড়তে লাগলো। আওয়াজ শুনে তারানাথের একমাত্র মেয়ে চারি এসে দরজাটা খুলে দিল। চারি আমাদের হঠাৎ জিজ্ঞেস করলো, আরে কাকা বাবু, আপনারা এই ঝড় বৃষ্টির দিনে? আমি উত্তর দেওয়ার আগেই কিশোরী আগ বাড়িয়ে বলল, আরে চারি, এই বৃষ্টির দিনই তো গল্প শুনবার আদর্শ সময়। তা তোমার বাবা বাড়িয়েছেন তো? চারি হেসে মাথা নাড়ল। আমরাও হাঁপ ছাড়লাম। মানে তারানাথ এখন সশরীরে সব গৃহে বর্তমান, সুতরাং গল্প কথক ও শ্রোতার আগ্রহে একটা দারুণ আড্ডা জমবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি চারিদিকে তেলে ভাজার ঠোঙাটা দেখিয়ে বললাম তখন, এই দেখো চারি, আসার পথে সবার জন্য গরম গরম তেলে ভাজা নিয়ে এলাম। এই বাদলার দিনে একটু সর্ষের তেল দিয়ে মুড়ি তেলে ভাজা আর আষাঢ়ের সন্ধ্যাবেলার গল্প একেবারে জমে যাবে। সে আর বলতে, দিন ঠোঙাটা, আপনাদের জন্য চা মুড়ির ব্যবস্থা করছি। আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, বাবা ওখানেই আছেন। এই বলে তেলে ভাজার প্যাকেটটা নিয়ে সে রান্নাঘরের দিকে চলে গেল। আষাঢ়ের সান্ধ্য আকাশ এখনো মেঘাচ্ছন্ন। সন্ধ্যায় সাধন মন্ত্র জপের পর তারানাথ একাকী তার ঘরে বসেছিল। আমরা দরজায় টোকা দিতেই তিনি তার বজ্রগম্ভীর স্বরে বলে উঠলেন, কে দরজার বাইরে কে দাঁড়িয়ে? তার প্রশ্নে কিশোরী বলে উঠল, আগে তারানাথ মশাই, এই আমরা দুজন। তারানাথ আমাদের ঘরের ভেতরে আসতে অনুমতি দিল। আমরা মেঝে বিছানো শতরঞ্চিতে বসলাম। আমাদের এমন বাদল দিনে এতটা পথ ঠেঙিয়ে আসতে দেখে তারানাথ জিজ্ঞেস করলেন, কি হে, তোমাদের আক্কেলটা কি বলো তো দেখি? লোকে এই দুর্যোগের সন্ধ্যায় ঘর থেকে বেরোয় না পর্যন্ত, আর তোমরা এই ভর সন্ধ্যায় এতটা পথ পেরিয়ে এখানে এলে। মতলবখানা কি বলো তো? বাপু, তোমাদের মতলবখানা কি? মতলব আর কি? এমন মেঘাচ্ছন্ন ঝিমানো সন্ধেবেলায় আপনার ঝুলি থেকে একখানা গল্প বের করুন তো ঠাকুর মশাই। আপনার মুখ থেকে আজকের এই দিনে একটা গল্প না শুনলে আর চলছে না। আমরা এসেছি দেখে বোধহয় তারানাথের মনটা একটা সিগারেটের টানের জন্য উদ্গ্রীব হয়েছিল। আমি চটপট জামার পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বার করে তৎক্ষণাৎ একটা সিগারেট তারানাথের মুখে আর একটা কিশোরীর ঠোঁটে দিয়ে দেশলাই চালাতে যাব, এমন সময় দেখি দেশলাইয়ের কাঠি তো জ্বলে না কিছুতেই। অগত্যা চারির শরণাপন্ন হতে হলো। তাকে একটু হাঁক দিতেই সে একটা দেশলাই নিয়ে ঘরে এলো। এবার দেশলাইয়ের বাক্সে কাঠি ঘষতে আগুনের ফুলকি জ্বলে উঠল। জ্বলন্ত সিগারেটে দু তিনবার টান দিয়ে তারানাথ তারা আজকের গল্প শুরু করলেন। এক সময় বাঁকুড়ার ঘন জঙ্গলের প্রায় সীমানায় অবস্থিত
কেতুপুর নামে একটি ছোট্ট গ্রামে একদল সংস্কারবদ্ধ গ্রামবাসী বাস করত, যারা লৌকিক জাদুবিদ্যা এবং তান্ত্রিক আচারের শক্তিতে বিশ্বাসী ছিল। পিশাচ রোঁয়া সিদ্ধ এক রহস্যময় তান্ত্রিক গ্রামের প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে থাকত। আমার দেশের বাড়ি থেকে কয়েক মাইল দূরে ছিল এই জায়গাটা। পিশাচ রোয়া, সেটা আবার কি? কিশোরী প্রশ্ন করলো তারানাথকে। কাহিনীর মাঝখানে বিঘ্ন ঘটায় আমি একটু কিশোরীকে থামিয়ে তারানাথকে বললাম, ঠাকুরমশাই আপনি গল্পটা শুরু করুন তো। তারানাথ আবার নিজের ভঙ্গিতে গল্প বলতে থাকলো। আশেপাশের গ্রামবাসীরা তান্ত্রিককে ভয় এবং শ্রদ্ধার সাথে বিশেষ ভক্তি করত, কারণ তারা বিশ্বাস করত যে তিনি অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী। চণ্ডরাজ নামে এই তান্ত্রিক বাবার এক অশুভ খ্যাতি ছিল। তার দুটি পাই ছিল অচল, তাই তাকে হাঁটা চলা করতে দেখা যেত না। একটা লাঠি নিয়ে মাটিতে ঘষানি কাটতে কাটতে তিনি তার নিজের ডেরার আশেপাশেই যেতেন। তার আচার বিচার সম্পর্কেও ওই এলাকার সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না। তার ডেরার রাস্তা অতিক্রম করার সময় চণ্ডরাজ তান্ত্রিকের লম্বা জট পাকানো চুল ও মিশকালো কোটরাগত চোখের দৃষ্টিতে যে পড়ত সে তার বশীভূত হয়ে পড়ত। আর যে ব্যক্তিরা তাকে উপেক্ষা করার সাহস দেখাতো সে ভয় ভয় শব্দ করে তাদের হৃদয়ে ভয় জাগিয়ে তুলত। ভয় মানে ভয় দেখানোর কিছু? ভয় মানে হলো ভয় করো। মা ভয় কথাটা শুনেছ নিশ্চয়ই, এ হলো ঠিক তার উল্টোটা। তারানাথের কথা একটু হাসির ভাব নিয়ে কিশোরী বলল, সে কি ভয় করতে বলছে নিজে থেকে? এ কেমন তান্ত্রিক রে বাবা! ঠাকুরমশাই আপনি কিশোরীর কথা কিছু মনে করবেন না তো, এই ব্যাপার স্যাপার তো জানেন। কিশোরী খালি খালি কথায় ফোড়ন কাটতে উঠতাম। আপনি গল্পটা বলুন তো। তারানাথ এবার তার মুখের পাসিং শোটাতে একটা টান দিয়ে গল্প বলতে শুরু করলো। জাদুবিদ্যায় সেই ধূর্ত তান্ত্রিকের পারদর্শিতা আগে থেকেই গ্রামের মানুষ জানত, কিন্তু একটা ঘটনায় অশুভ আত্মার সাথে তার ঘনিষ্ঠতা সম্পর্কে গুজব গ্রামের মানুষের কাছে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কল্যাণী নামে এক যুবতী নারী তার পরিবারের সাথে দেবীপুর নামে এক গ্রামে বসবাস করত। দেবীপুর ছিল ওই তান্ত্রিকের সাধনস্থল কেতুপুরের জঙ্গল থেকে কিছু দূরে। কল্যাণীর বাবা মা ছাড়া তার চেয়ে সামান্য ছোট এক ভাই ছিল, তার নাম ছিল অর্জুন। এই কল্যাণী ছিল সুতর্ণী এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্বভাবেও সে ছিল অতি শান্তশিষ্ট। অতি অল্প বয়স থেকেই তার রূপের খ্যাতি তাদের সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে, কিন্তু তার বাবা অল্প বয়সে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। কল্যাণী বিবাহযোগ্যা হয়ে পড়ায় তখন তার বিয়ের সম্বন্ধ দেখা চলছে। বিয়ের পর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে কল্যাণী কষ্ট পাবে ভেবে সেই প্রসঙ্গ তার বাবা মা তার সামনে উত্থাপন করতেন না। তো এমনই এক সময় কল্যাণীর দূর সম্পর্কের মাস্তুত বোনের বিয়ের খবর এসে পৌঁছল তাদের বাড়িতে। কল্যাণীদের বাড়ি থেকে 2 ক্রোশ দূরে গোবিন্দপুর গ্রামের তাদের বাড়ি, আর সেখানেই তাদের সপরিবারের নিমন্ত্রণ। কল্যাণী বড় হয়েছে বলে এতটা পথ তাকে নিয়ে যাওয়ার জন্য পালকির ব্যবস্থা করা হলো। তার ভাই অর্জুন দিদির একেবারে পিঠাপিঠি বয়সে। স্নানের আগে সেদিন কল্যাণী জানলার ধারে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। এমন সময় অর্জুন এসে তার মাথায় এক টোকা মারল। কে রে, কি হলো ভাই? এখন কেউ মাথায় টোকা মারে? দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস একেবারে। হ্যাঁ, আজ এমন একটা খবর দেব যে শুনলে তুইও বাচ্চাদের মতো লাফাবি।
আর তোর মাথা বন বন করে ঘুরে যাবে একেবারে। উফ, এত ভনিতা না করে বলবি দয়া করে? কি ব্যাপার, হঠাৎ কি বিষয় তোরা তো লাফালাফি? অর্জুন তার শরীরটা একটু সামনের দিকে এগিয়ে দিয়ে 2 হাত দিয়ে জিনিসটার মাপ তার দিদিকে দেখিয়ে বলল, এই যে, এই এত বড় একটা পালকির ব্যবস্থা করে আসলাম। পালকি? পালকি আবার কি হবে? তাহলে মাসির বাড়ি অতটা রাস্তা কিসে যাবি, রূপসী? বহুদিন পর এই অনেকটা পথযাত্রায় পালকির বন্দোবস্ত হয়েছে শুনে কল্যাণী বেশ মজা পেল। তার মন আনন্দে নেচে উঠল যেন। এদিকে কল্যাণীর মা এতক্ষণে ভাই বোনের খুনসুটি দেখে ঘরে এসে দাঁড়িয়েছিলেন। পালকির ব্যবস্থার কথা শুনে অশ্রু ছলছল চোখে তিনি কল্যাণীর দিকে তাকালেন। মায়ের চোখ জলে ভারী হয়েছে দেখে কল্যাণী তার মাকে জিজ্ঞাসা করল, কি হলো, তোমার চোখে এমন জল টলমল করছে কেন মা? কল্যাণী, আর তো বেশি দিন নয় না, বিয়ের যোগ্য হয়েছে। এই পালকিতে চড়ে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। এই কথা মনে আসবে, চোখ চলে ভিজে এলো। মায়ের এরকম কথা শুনে কল্যাণীর 2 চোখ জলে ভরে গেল। সত্যি তো, তার বিয়ের বয়স হয়ে গেছে। তার মা বাবা সচরাচর তার বিয়ের প্রসঙ্গ তোলেন না তার সামনে। তাই আত্মীয় বা পাড়াপড়শি সমবয়সী অন্য মেয়েদের বিয়ের ব্যাপারে তার যত না আগ্রহ, নিজের বিয়ের ব্যাপারে সে আগ্রহ তেমন দেখা যায়। তার নিজেরও তেমন কোনো পছন্দের মানুষ জোটেনি এই 17 বছর বয়সে। মেয়ের চোখ ছলছল করছে দেখে কল্যাণীর মা তার আঁচল দিয়ে মেয়ের চোখ মোছাতে মোছাতে বললেন, মা, বারাগানে মেয়েদের পৃথিবীর নারীদের উপরে থাকা আশেপাশের লোকজন ভালো চোখে দেখবে না। তাই তোমার বিয়ের ব্যাপারে দিন তাড়াহুড়ো করতে চান না। কিন্তু সে আর পরদিন তোমার যে বয়সে ছোট বোনেদের বিয়ে হয়ে যায়। আর কতদিন আমরা সে চিন্তা ভাবনা বাদ দিয়ে বসে থাকবো? ব্যবস্থা তো করতে হবেই। এবার ভাইয়ের দিকে একবার তাকিয়ে কল্যাণী মায়ের গলা জড়িয়ে বলল, তোমাদের ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না মা। যদি যেতেই হয় তোমাদের সঙ্গে নিয়েই আমি রওনা দেব। মা তার মেয়ের এমনতর ছেলে মানুষই দেখে হাসবেন না কাঁদবেন তাই বুঝে উঠতে পারলেন না। অগ্রহায়ণ মাসের শেষ প্রান্তে হেমন্তর এক ঝিম ধরা দুপুরে তারা তাদের বাড়ি থেকে দূরের তাদের সেই আত্মীয়ের গৃহে বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হলে। তাদের সেই অনুষ্ঠানের গৃহ পৌঁছতে কেতুপুর গ্রামের উপর দিয়ে যেতে হতো। সেদিন বেলা থাকতে থাকতে পালকির বেহারারা পালকি সমেত তাদের বাড়ি হাজির হয়ে গেল। কল্যাণীদের বাড়িতে সেদিন দুপুরে তার বাবা পালকির বেহারাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, যাতে এতটা পথ পাড়ি দিতে তাদের পরিশ্রম কিছু কম হয়। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে কল্যাণীদের বাড়ির উঠোনে একটু জিরেন দিতে দুপুর পড়ে এলো। কল্যাণীর মা তার বাবাকে বললেন, বেহারাদের খাবার ব্যবস্থা তো করলে, তা এবার যে তারা দিব্যি নাক ডেকে ঘুমোতে লেগে গেল। দেখো সময় মতো যেন দিদির বাড়ি পৌঁছই। এখন শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধে নামে। আর এদের যা ভাবগতিক, সারা রাত না রাস্তাতেই কাবার করে দেয়। অত ভেবো না তো, ওরা বহুদিন ধরেই তো এই কাজ করছে। পথে পালকি নিয়ে যেতে কত সময় লাগে তা ওরা ঠিকই জানে। দেখো, ঠিক সময় মতো আমাদের অনুষ্ঠান বাড়িতে পৌঁছে দেবে বেহারা। সব ভালো হলেই ভালো। দুর্গা দুর্গা। কল্যাণীর বাবা এসে পালকি সর্দারকে ডেকে তুলতে সে আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো,
বাবা ঠাকুর, এই দুপুরবেলা দুটো ভাত না পেটে পড়ে সব একেবারে ঘুমিয়ে কাত হয়ে গেছে। আমারও একটু চোখ লেগে এসছিল। তা আপনার কোনো চিন্তা করতে হবে নি কো। আমরা ঝড়ের বেগে পালকি দোলাতে দোলাতে আপনাদের নেমন্তন্ন বাড়ি পৌঁছে দেবো। তারপর ঠেলা মেরে তার সাঙ্গপাঙ্গদের এক এক করে ঘুম থেকে ওঠাতে লাগলো। বেহারাদের কাছে গিয়ে পালকি সর্দার ব্যস্ত হয়ে বলে উঠল, ওরে ওঠ ওঠ, সব বেলা যে পড়ে গেল, সব যে ভাত ঘুম দিয়ে একেবারে বেহুশ হয়ে গেলি। কতটা রাস্তা পাড়ি দিতে হবে খেয়াল আছে? তারপর জঙ্গলের রাস্তা ধরতে হবে। ওঠ ওঠ, সব কটা ওঠ। পালকি সর্দারের তাড়ায় অন্য বেহারারা তাদের ভাত ঘুম ছেড়ে দিয়েই পালকি কাঁধে কল্যাণীদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কল্যাণী আর তার মা পালকিতে চলল। কল্যাণীর বাবা আর তার ভাই অর্জুন পালকির পিছন পিছন এতটা পথ পাড়ি দেওয়ার মতো খাবার দাবার ও সন্ধ্যের আগুন জ্বালানোর মতো সাজ সরঞ্জাম নিয়ে চলল। তাঁরা একটু দেরি করে রওনা হওয়ায় পালকির সর্দার বেহারাদের পথশ্রম কম হবে বিবেচনা করে জঙ্গলের রাস্তা বেছে নিল। তাই তারা সরাসরি কেতুপুর গ্রামের বাঁধানো রাস্তা এড়িয়ে নিজেদের অজান্তেই তান্ত্রিকের বাসস্থানের কাছে নিয়ে চলল। পালকির বেহারারা এই স্থান দিয়ে আগেও যাতায়াত করেছে, কিন্তু অনেকদিন কেতুপুর গ্রামের বনস্থানের কাছাকাছি তাদের কোনো যাত্রী বাহনের অভিজ্ঞতা হয়নি, তো তাই এই পথের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পালকির বেহারাদের আর একেবারেই কোনো ধারণা ছিল না। অন্যদিকে কল্যাণীর পরিবারও চণ্ডরাজের সেই স্থানে অবস্থান সম্পর্কে নিতান্তই ছিল অজ্ঞ। বাঁধানো রাস্তা অতিক্রম করতে করতে সেই দিন দিগন্তের নিচে লাল রঙের সূর্য ডুবে গেল। সূর্য অস্ত যাওয়ার পরই পালকির বেহারারা সেই জঙ্গলের পথে পা দিল। হেলতে দুলতে জঙ্গলের পথ দিয়ে পালকি চলতে লাগলো। কল্যাণী আর তার পরিবার ক্রমে সেই জঙ্গলের রাস্তা পার হওয়ার সময় কয়েক দণ্ডের মধ্যেই বনের মাঝে ঝুপ করে নেমে এলো অন্ধকার। অন্ধকার জঙ্গলের রাস্তায় পালকি প্রবেশ করাচ্ছে দেখে কল্যাণী তার মাকে বলে উঠল, কেমন পথ ধরলো বেহারারা? এতক্ষণ বেলা ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল চারিদিক। সব দিক কেমন অমাবস্যার অন্ধকারে ঢাকা। কিছু তো ভালো লাগছে না মা। কল্যাণীর মা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে পালকির ভেতর থেকে মুখ বাড়িয়ে তার বাবাকে ঈষৎ তিরস্কার করে বললেন, তখন পই পই করে বললাম একটু আগে ভাগে রওনা হতে। দেখো এখন একেই জঙ্গলের পথ দিয়ে এলে, তারপর এই নির্জন পথে বেলা গেল, পথ আঁধার হয়ে এলো। এখন ভালোই ভালোই পৌঁছতে পারলে হয়। তার মায়ের কথা শুনে কল্যাণীর বাবা পালকি সর্দারকে একটু ধমক দিয়ে বললেন, বড় রাস্তার পথ এড়িয়ে এই অন্ধকার জঙ্গল পথে কেন এলে বাপু? ভূত প্রেত মাথায় থাক, বনের হিংস্র জন্তুরা তো এইরকম অন্ধকারেই ওত পেতে থাকে। শুধু মা কালী ভরসা এখন। পালকির সর্দার এই ধমকে খানিকটা ভেরমি খেয়ে কল্যাণীর বাবাকে বলল, বাবা ঠাকুর, আমরা এই পথ দিয়ে আগেও এসেছি। এসব রাস্তা আমাদের ভালো মতো চেনা। অনেক কম সময় আমরা বড় রাস্তা ধরে নেব এখান থেকে। আর হিংস্র জন্তু এখানে তা কিছু মাত্র নেই। আর আমরা এতজন সন্ডাগন্ডা মানুষ থাকতে আপনাদের কোনো বিপদ স্পর্শ পর্যন্ত করতে পারবে না। দিনের পালা সাঙ্গ করে সন্ধ্যা নামতে তখনও কিছু বাকি ছিল, কিন্তু পালকির পথ দেখতে অসুবিধা বোধ হওয়ায় কল্যাণীর বাবা পালকির সর্দারকে বললেন মশাল জ্বালিয়ে নিতে। অর্জুন দেশলাই দিয়ে তার হাতে ধরা মশালগুলো জ্বালিয়ে সর্দারের হাতে দিল। এই নাও ধরো, এমন বিদঘুটে অন্ধকার রাস্তা, মশাল না জ্বাললে এমন সন্ডাগন্ডা মানুষদেরও দিক ভুল করতে অন্যথা হবে না।
মশাল ধরার পর অর্জুনের কথা শুনে সর্দার একটু হাসল বড়। সেই আলো হাতে নিয়ে পালকির বেহারারা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করল। এই জঙ্গলের পথ সর্দারের একান্তই চেনা, কিন্তু আজ এই মশালের আলো হাতে ধরেও তার দিক ভ্রম হতে লাগলো। যেহেতু পালকির সর্দারি সবার আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, তার পথ ভুল হওয়াতে সে তেমন উচ্চবাচ্য করতে পারল না। সর্দার মনে মনে বলল, আর একটু এগোই না হয়, তাহলে বুঝতে পারবো ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। এখন পথ হারিয়েছি বলতে গেলে সবাই একেবারে রে রে করে তেড়ে আসবে। এইভাবে অন্ধকার জঙ্গলের পথে যেতে যেতে কি না অদৃষ্টে তারা তান্ত্রিকের সাধন স্থানের কাছাকাছি এসে পড়ল। ঠিক যখন তারা কেতুপুরের ওই তান্ত্রিকের বাসস্থানের কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন কি যেন এক মৃদুষ্ণ বাতাস এসে কল্যাণীর শরীরে ভর করল। কল্যাণীর মা পালকির এক কোনায় হেলান দিয়ে বসেছিলেন, আর অপরদিকে ছিল কল্যাণী। এই অজানা জঙ্গলের রাস্তায় যেতে যেতে কল্যাণী নিজের শরীরে এক অজানা অস্বস্তি অনুভব করল। তখনই সে মায়ের আঁচল টেনে ধরে বলল, মা, মা, আমার শরীরটা হঠাৎ যেন কেমন করছে, কি যেন একটা অস্বস্তি হচ্ছে, মাথাটা ঘুরছে বনবন করে। হ্যাঁ গো, মেয়ের শরীর ভালো লাগছে না যে। পালকিটা থামাও তোমরা। ও সর্দার, তোমার লোকেদের থামতে বলো না। পালকি থামল। কল্যাণীর গা গোড়াতে শুরু করেছে বুঝে জঙ্গলের একধারে কল্যাণীকে বসিয়ে তার মা তার মুখে চোখে জল দিতে লাগল। বাকিরা তখন অজানা এক ভয়ে আতঙ্কিত। সেখানে বসার একটু পর থেকে কল্যাণীর প্রচণ্ড ভেদ বমি শুরু হল। একাধিক ক্রমে বেশ কয়েকবার শরীর ঝাঁকুনি দিয়ে বমি হতে থাকল। তার শরীর জলশূন্য হতে শুরু করেছে। সে ঘন ঘন অচৈতন্য হয়ে যেতে লাগল। কল্যাণীর বাবা মা এই অন্ধকার জঙ্গলে প্রমাদ গুনলেন। তার বাবা পালকির সর্দারকে বললেন, না, এই অবস্থায় মেয়েকে নিয়ে আর কি করে অনুষ্ঠান বাড়ি যাব? তুমি পালকি ফিরিয়ে নিয়ে চলো। সেদিন তাদের আর সেখান থেকে অনুষ্ঠান গৃহে যাওয়া হলো না। সেই সায়ান্নে কেতুপুর গ্রামের সেই জঙ্গল অতিক্রম করে দেবীপুর গ্রাম পর্যন্ত এক ভয়ঙ্কর অন্ধকার ছড়িয়ে পড়ল। কল্যাণী এক অবর্ণনীয় অসুস্থতার কবলে পড়ল। গল্প শুনতে শুনতে খেয়াল হলো চারি এসে আমাদের ঘরের দরজায় গোড়ায় দাঁড়িয়েছে। চারিকে দেখে তারানাথ তাকে জলের ঘটিটা একটু আনতে বলল। গল্পে একটু বিরাম ঘটায় সেই ফাঁকে কিশোরী তারানাথকে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, তাহলে পালকির বেহারারা কি কল্যাণীকে সেই স্থান থেকে নিয়ে যাওয়ার সময় ওই তান্ত্রিক বাবার সাধনার কাছাকাছি চলে এসেছিল, যার ফলে কল্যাণীর এমন অবস্থা হলো? কল্যাণীর সে অবস্থা তো এখনো তোমাদের কাছে আমি বর্ণনা করিনি। মানুষকে যে পিশাচের আওতায় পড়ে যে কত যন্ত্রণা ভোগ করতে হয়, এই কল্যাণী ছিল তার সার্থক উদাহরণ। চারি জলের পাত্রটা নিয়ে এসে তার বাবাকে দিল। এবার সেই গল্পের পরবর্তী অংশ শোনাবার অভিপ্রায় আমাদের সঙ্গে মাদুরেই বসে পড়ল। চারি আমাদের মতোই কৌতূহল নিয়ে তারানাথের কাছে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, সেই পালকি বেহারাদের দল কি এরপর কল্যাণীদের ওই দুষ্টু তান্ত্রিকের ডেরায় নিয়ে গেল? কল্যাণীর এরপর কি হলো? একটু তাড়াতাড়ি বলো না বাবা। তারানাথ তার জল খাওয়া শেষ করে চারির এই উদগ্র কৌতূহল মেটানোর আর্জিতে আবার গল্পের পরবর্তী ভাগ শুরু করল। না, তাদের ভাগ্য ভালো ছিল ওই দিন, তাই তাদের নিয়তি সেদিন তাদের তান্ত্রিকের ডেরা পর্যন্ত যেতে দিল না। পালকির বেহারারা যে পথ দিয়ে এতটা এসেছিল, সেই পথ অনুসরণ করে আবার ফেরার পথে রওনা হলো। সেই রাতে বাড়ি ফিরে কল্যাণীর ভূমিভাবটা কমল বটে,
কিন্তু সে আর বিছানা ছেড়ে উঠতে পারল না। শরীরের অস্বস্তি কিছু মাত্র কমল না। মা, মা! বলে চিৎকার করতে লাগলো কল্যাণী। মাঝে মাঝে মুখ দিয়ে ফেনা উঠতে থাকলো তার, আর সে বিছানায় ক্রমাগত হাত পা ঘষতে লাগলো। শেষে অবস্থা এমন হলো যে তার হাঁটা চলার ক্ষমতা পর্যন্ত একটু একটু করে কমতে থাকলো। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিল একেবারে। কোনো রকমে ধরে ধরে তাকে বাহ্যকর্ম করাতে নিয়ে যেতে হয় এখন। কল্যাণীর এতদিনের বেড়ে ওঠার সময় পর্যন্ত সে তেমন কোনো বড় রোগের কবলে পড়ে, কিন্তু হঠাৎ এমন রোগে সে পড়ল যে স্থানীয় বুদ্ধিমশাইও তার ব্যাখ্যা দিতে পারলেন না। কল্যাণীর শরীরে জ্বর বা সেরকম তাপমাত্রা বৃদ্ধির কোনো লক্ষণও ছিল না। কয়েকদিন চলে গেল এইভাবে। কল্যাণী ধীরে ধীরে একেবারে শয্যাশায়ী হয়ে পড়ল। অসহনীয় অস্বস্তিতে তার শরীর বিপর্যস্ত হয়ে উঠল, যা ক্রমে স্থানীয় চিকিৎসকদের জ্ঞাত সমস্ত মাধ্যমে নিরাময়ের অসাধ্য হয়ে পড়ল। কয়েকদিনের মধ্যেই তার সুতন্নি শরীর একেবারে কঙ্কাল সার হয়ে গেল। তার শরীরে অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দিতে শুরু করল। ক্রমে কল্যাণীর চেহারা বৃদ্ধাদের মতোই হয়ে উঠল। কল্যাণীর বাবা এবং ভাই অর্জুন অনেক ওঝা গুণিনের কাছে পরামর্শ চেয়েও বিফল হল। কল্যাণীর সঠিক চিকিৎসা করাতেও তারা পারলেন না। কল্যাণীর মা তার মেয়ের এমন অবস্থা দেখে নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে গেলেন। মেয়ের আড়ালে তার মা ব্যথিত মনে বাবাকে অন্য ঘরে ডেকে এনে বললেন, হ্যাঁ গো, মেয়েটা যে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। তোমরা বাপ বেটা কিছু একটা করো। আমি মা হয়ে শুধু বসে বসে দেখছি। সে কি চেষ্টা আমি কিছু কম করেছি? ওঝা গুণিনদের সমস্ত টোটকাই তো বিফলে গেল। অর্জুন সদর থেকে এখনকার সব থেকে নামি ডাক্তার ডেকে আনলো। তিনি পর্যন্ত এই ব্যারামের কারণ বুঝতে ব্যর্থ হলেন। তার দেওয়া ওষুধও কাজ করলো কই? যে যেমন বলছে আগামাথা না ভেবেই তেমনই তো করে চলেছি। গায়ে জ্বর জারির কোনো লক্ষণ নেই, শুধু মাঝে মাঝে শরীরের ভিতর যন্ত্রণা হওয়া ছাড়া আর কোনো অসুখের লেশ মাত্র নেই। কি যে বিপদ আমাদের হলো তা ভগবানই জানেন। গোটা পাড়ার সব থেকে সুন্দরী মেয়ে আমাদের, আর আজ তার দিকে চেয়ে দেখা যায় না। মাথার চুল ক্রমশ পাকতে শুরু করেছে, শরীরের চামড়া কুঁচকাতে আরম্ভ করেছে, পিঠ কুঁজো হয়ে সামনের দিকে নুয়ে পড়েছে। এই কি আমাদের কপালে ছিল! মা বাবার এই আকুল হাহাকার পাশের ঘর থেকে শুনল অর্জুন। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তারও এখন আর কোনো উপায় নেই। কয়েকদিন পর তাদের পাশের পাড়ার কয়েকজন মাতব্বর গোছের মাঝবয়সী লোক তাদের বাড়িতে এসে কল্যাণীর অবস্থা দেখে এটি পিশাচের কাণ্ড বলে অনুমান করলেন। তাদের মধ্যে একজনের কেতুপুর গ্রামে কম বেশি যাতায়াত ছিল, তাই কল্যাণীর ভাইকে তিনি বললেন, হ্যাঁ, তো ওই ডাক্তার কুবরেশ ওঝা কুনিন সব দেখালে, কিছুতে তো কোনো কাজ হলো না সেরকম। আমার মতে একটিবার ওই কেতুপুরের জঙ্গলে ওই চন্দ্ররাজ তান্ত্রিকের কাছে যাও। যদি এ জিনিস পিশাচের কাণ্ড হয়ে থাকে তবে তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। কাকাবাবু, এই তান্ত্রিকের নাম তো আগে শুনিনি। ইনি কি সিদ্ধতান্ত্রিক? হ্যাঁ, তা তো নিশ্চিত।
তিনি ওই জঙ্গলে অনেক দিনই হলো আছেন, কিন্তু তার ওই সিদ্ধার্থ পুরোচারিত হয়েছে বেশি দিন নয়। তিনি জঙ্গলে একাই থাকেন। তার স্বভাব ও মেজাজ খিটখিটে ধরনের হওয়ায় তার কাছে সাধারণত কেউ সেরকম যেত না, কিন্তু কয়েকজন পিশাচে পাওয়া রোগীর সুচিকিৎসা করে তিনি আবার সুস্থ করে তুলেছেন। এ আমার নিজের চোখে দেখা, তাই বলছি একবার তার পায়ে গিয়ে পড়ো দেখি, তিনি তোমার দিদিকে বাঁচিয়ে তুলবেন, এ আমি বলে রাখলুম। কিন্তু কোনো অপদেবতার কাজই যদি হয়ে থাকে, তবে সিদ্ধতান্ত্রিক কোনো প্রতিকার করতে পারবেন? এমন মনে করলেন তাদের বাবা। অর্জুনও বাবার কথা অগ্রাহ্য করতে পারল না। শেষে কল্যাণীর ব্যাধির নিরাময়ের জন্য মরিয়া হয়ে তার পরিবার তান্ত্রিক বাবার সাহায্য নেওয়ার কথাই মনস্থির করল। বলতে পারো তারা এক প্রকার বাধ্য হলো এই সিদ্ধান্ত নিতে। অর্জুন তান্ত্রিকের আস্তানার উদ্দেশ্যে বেরোনোর আগে তার বাবা তাকে বললেন, বাবা, আজ মা কালীর নাম নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি। দিদির রোগের নিরাময়ের প্রতিকার জেনেই তবে ঘরে ফিরব। তোমরা আমার জন্য চিন্তা করো না। দিদিকে বাঁচানোর কোনো উপায় যতক্ষণ না জানতে পারছি, ততক্ষণ এই বাড়ির ত্রিসীমানা মানাবো না। এই বলে সে তার বাবা মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিল। তাদের বাবা মা অশ্রু সজল চোখে অর্জুনকে বিদায় জানালেন। অর্জুন এবার তার দিদির কাছে বিদায় নিতে গিয়ে দেখল তার দিদি কল্যাণী এক নাগাড়ে তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। অর্জুন তার কাছে কোনো কথা বলতে পারল না। সে দিদির ঘর থেকে বেরিয়ে তান্ত্রিকের কাছে যেতে তৈরি হতে লাগল। অর্জুন চণ্ডরাজ তান্ত্রিকের আস্তানায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করল সেই দিন বিকেল বিকেল। তার ফলে তার গ্রাম থেকে কেতুপুর পৌঁছতে যথারীতি সন্ধ্যা হয়ে গেল। সেই পথ ছিল অন্ধকারে আচ্ছাদিত, কিন্তু সে তার মনের বলে তান্ত্রিকের আস্তানায় যাওয়ার পথ সহজেই ধরে নিতে সক্ষম হল। অতএব এই সংকটের মধ্যেও তার পরিশ্রম এবং আত্মবিশ্বাস তাকে তার লক্ষ্যের পথে দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করল। কেতুপুরের জঙ্গলের যে স্থানে মন্দ বাতাস এসে কল্যাণীর শরীরে ভর করেছিল, সেখানে এসে অর্জুনের পা থমকে গেল। সেই স্থানের বাতাস যেন একটি অস্থির স্থিরতায় ঘূর্ণাকারে বয়ে চলছিল। জঙ্গলের অন্ধকার পথটি অত্যন্ত মায়াময় সম্মোহক প্রকৃতি অবলম্বন করছিল। পথের পাশে সর্পিল বাঁকের কাছাকাছি তার পথ বরাবর উল্টে সোজা হতে লাগলো, যা অর্জুনের কাছে একটি অতিপ্রাকৃত ঐন্দ্রজালিক দৃশ্যের অনুভূতি প্রদর্শন করে চলল। দূর থেকে আগত আলোকের দীপ্তি জঙ্গলের নিঃসীম অন্ধকারে ছড়িয়ে পড়তে লাগল। এমন দীপ্তি যেন অতীতের কোনো নৃত্যের মতো সাংসারিক মানুষের মনের অন্ধকারের মাঝে একটি অপার্থিব অনুভূতি তৈরি করে। অর্জুন যখন তান্ত্রিকের কুঁড়ে ঘরের কাছে এলো, তখন গাছগাছালির ভেতর দিয়ে ফিস ফিস করে একটা ঠান্ডা বাতাস ভেসে আসতে লাগলো, যার ফলে তার মেরুদণ্ডের সকল অস্থি গ্রন্থিতে এক অজানা ভয় চড়ানো কাঁপুনি ছড়িয়ে পড়ল। সে এক মুহূর্তের জন্য দ্বিধা বোধ করল। চিন্তা করে দেখল যে সে তার বাসস্থানে ফিরে যাবে কিনা, নাকি এই অজানা আতঙ্কের মুখোমুখি হবে। নিজের সাহসের বলে অর্জুন বাবার দরজায় কড়া নাড়ল। তান্ত্রিকের কুঁড়ে ঘরের দরজাটি খোলাই ছিল। চণ্ডরাজকে একটি ফাটা মাদুরের উপর বসে থাকতে দেখা গেল। তার চারপাশে কয়েকটা আধপোড়া সলতে দিয়ে জ্বলা প্রদীপ এবং বিভিন্ন অদ্ভুত জিনিস রয়েছে। দরজা খুলে অর্জুন দেখল একখণ্ড ময়লা কাপড় পরা এক জটাধারী মধ্যবয়স্ক ব্যক্তি পদ্মাসনে সেখানে বসে আছেন।
কুঁড়ে ঘরের ভেতরের বাতাস এক অদ্ভুত আমিষ গন্ধে ভরপুর, যেন সেখানে অন্য মৃত কিছু জান্তব অবশেষ রয়ে গেছে। চণ্ডরাজের গম্ভীর ও দৃপ্ত কণ্ঠস্বরে নির্জন ঘরটা ভরে উঠল। কে তুমি? কোথা থেকে এখানে এসেছো? তান্ত্রিকের অকস্মাৎ প্রশ্নে হতভম্ব হয়ে গেল অর্জুন কিছুটা। তারপর একটু ঢোক গিলে সে উত্তর দিল, বাবা, আমার নাম অর্জুন। এই জঙ্গলের শেষে যে কেতুপুকুর গ্রাম, তারই পাশের গাঁ দেবীপুরে থাকি। তা তুমি আমার কাছে কেন এসেছো যুবক? অর্জুন তার দিদির অসুস্থতার কথা খুলে বলল তান্ত্রিকের কাছে। বুঝলাম সব। তা আমার কাছে কি চাও তুমি? কল্যাণীর নিরাময়ের জন্য, তাকে সাহায্য করার জন্য অর্জুন এবার তান্ত্রিক বাবার কাছে অনুরোধ করল। বাবা, আমাদের পাশের পাড়ার এক ভদ্রলোক বললেন যে এমন ঘটনা পিশাচের দ্বারা ঘটতে পারে। শুনেছি পিশাচরা মানুষের ভিতর প্রবেশ করলে তার দেহ থেকে প্রাণরস শোষণ করে নেয় এবং আশ্রয়দাতার শরীরে এমন যন্ত্রণা দিয়ে থাকে। যদি আমার দিদির শরীরেও তেমন কোনো পিশাচের বাস হয়ে থাকে, তাহলে আপনি দয়া করে তার প্রতিকার করুন। আমার দিদি যদি ভালো হয়ে যায়, তবে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এমন কাণ্ড পিশাচের দ্বারা হওয়া অস্বাভাবিক নয়। তবে আমি যে তোমার দিদির শরীর থেকে সেই পিশাচ তাড়াতে পারবো, এমন ধারণা তোমার হলো কেন? বাবা, শুনেছি আপনি সিদ্ধতান্ত্রিক। অনেক অসুস্থ মানুষের শরীর থেকে পিশাচ বা অশুভ আত্মাদের আপনি চিরতরে বের করে দিয়ে তাদের আবার সুস্থ করে তুলেছেন। তাই একান্ত নিরুপায় হয়ে আপনার শরণাগত হয়েছি। এখন আপনি আপনার বিবেচনা মতো যা হয় করুন। চণ্ডরাজ মনোযোগ সহকারে অর্জুনের কথাগুলো শুনছে, আর তার চোখে এক ভয়ানক আনন্দ ঝলমল করছিল। চণ্ডরাজ তান্ত্রিক এবার নিজের উচ্ছ্বাস সংবরণ করে দৃঢ় স্বরে অর্জুনকে বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে আমার একটি শর্ত তোমায় মানতে হবে। বলুন বাবা, আপনার কি শর্ত আছে আমার দিদিকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে? অর্জুন, তোমাকে আমার অনুগত্য প্রমাণ করতে হবে আগে। আমি আমার শারীরিক কিছু প্রতিবন্ধকতার জন্য আমার উচ্চতর সাধনার সরঞ্জাম জোগাড় করতে দূরে যেতে অক্ষম। আমার তেমন কোনো চেলা বা শিষ্য নেই যে এই জঙ্গল থেকে বেরিয়ে আমার সাধনার আচারের ব্যবহৃত দ্রব্যাদি এনে দেবে। তাই আমার সাধনার জন্য প্রয়োজনীয় কয়েকটি কাজ তোমাকে সম্পাদন করতে হবে। যদি সঠিক উপায় এনে দিতে পারো, তবে বুঝবো আমার প্রতি তোমার আনুগত্য আছে। আর তা প্রমাণিত হলে তোমার এখানে আগমনের উদ্দেশ্য পূর্ণ করতে পারবে। প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও অর্জুন সেই ঝুঁকিপূর্ণ কাজ গ্রহণ করতে বাধ্য হল। তার জন্য অপেক্ষা করা অনাগত পরিণতিগুলির আঁচ উপলব্ধি না করেই চণ্ডরা তার প্রয়োজনীয় বস্তু অর্জনের জন্য সরঞ্জামগুলির একটি তালিকা অর্জুনকে দিল। সেগুলির প্রতিটি শেষের চেয়ে আরও আরও অদ্ভুত। মন দিয়ে শোনো আমার কথা। আজই রাত্রে এখান থেকে বেরিয়ে কেতুপুর গ্রামের শ্মশান ভূমিতে প্রবেশ করবে। সেখানে পশ্চিমের দিকে আছে এক নির্জন সমাধি ক্ষেত্র, যেখানে ছোট ছোট শিশুদের মৃতদেহ
ভস্মীভূত না করে কবর দেওয়া হয়ে থাকে। সেই কবর থেকে এক সদ্য কবর দেওয়া শিশুর মাথার চুলের তোড়া তুলে আমার দেওয়া পাত্রে রাখবে। এই হলো তোমার প্রথম কাজ। তারপর ওই শ্মশান ভূমিতে দাহ করতে আসা কোনো মৃত ব্যক্তির আত্মীয়ের পায়ের নখ আমার দেওয়া একটি শিশিতে ভরে রাখবে। এই গেল দ্বিতীয় কাজ। এটি সম্পন্ন হয়ে গেলে ওই শ্মশান ভূমির পূর্ব কোণে চলে আসবে। সেখানে সকলের অলক্ষ্যে একটি মৃত কালো বিড়ালের খোঁজ করবে। সেটিকে শনাক্ত করে তার গোফের চুল আরেকটি পাত্রে রাখবে, যাতে সেটি পরিষ্কারভাবে চেনা যায়। এভাবে প্রতিটি বস্তু সংগ্রহ হয়ে গেলে শটান আমার এখানে চলে আসবে। আমার প্রতিটি বস্তু নির্দেশ মতো আনা চাই, না হলে তোমাকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, আপনার কথা মতোই কাজ করব বাবা। আমায় এখন অনুমতি দিন শ্মশানে যাওয়ার। তান্ত্রিক এবার অর্জুনকে একটি বাঁশের তৈরি লাঠি আর একটি ঝুলি দিয়ে বললেন, আমার সাধনকৃত মন্ত্র দ্বারা সৃষ্ট এই বংশযষ্টি তোমায় পথ নির্দেশ করে প্রতিটি জায়গায় নিয়ে যাবে। আর এই ঝুলির ভিতর 3টি পৃথক পাত্রে আমার প্রতিটি উল্লেখিত বস্তু যত্ন সহকারে রাখবে। তোমার কাজ শেষ হয়ে গেলে ওই যষ্টির মারফত আবার আমার কাছে ফিরে আসবে। অবশেষে সেই গভীর রাত্রে দিদির কষ্টে ব্যথিত অর্জুন ওই দুষ্ট তান্ত্রিকের দেওয়া ভয়ঙ্কর অনুসন্ধান শুরু করতে বাধ্য হল। বাঁশের লাঠিটি কয়েক দণ্ডের মধ্যেই যেন টেনে ধরে অর্জুনকে তান্ত্রিকের ডেরা থেকে ওই শ্মশান ভূমিতে নিয়ে গেল। তান্ত্রিকের হাতের লাঠি আর তার হাতের টর্চের সাহায্যে তান্ত্রিকের কাঙ্ক্ষিত জিনিসগুলো সংগ্রহ করতে অর্জুনের খুব বেশি বেগ পেতে হলো। কিন্তু সেই নির্জন শ্মশান ক্ষেত্রে তান্ত্রিক নির্দেশিত প্রতিটি বস্তু সংগ্রহের সাথে সাথে অর্জুন ক্রমবর্ধমান অস্বস্তি অনুভব করতে লাগল। মৃতদের কম্পমান ছায়া তার আশেপাশে নাচছে বলে মনে হতে লাগলো তার, এবং সে তার দৃষ্টির পরিধি ছাড়িয়ে সেই শ্মশান ক্ষেত্রে লুকিয়ে থাকা একটি অশুভ অশরীরীর উপস্থিতিও অনুভব করল। অবশেষে তান্ত্রিকের আদেশাকৃত জিনিসপত্র সংগ্রহের কয়েক দণ্ড পরে অর্জুন বাবার কুঁড়ে ঘরে ফিরে ছেঁড়া ফাটা পোশাক পরিহিত চণ্ডরাজ তান্ত্রিক একটি ভয়ানক হাসি দিয়ে তাকে স্বাগত জানাল। সংগৃহীত জিনিসগুলি অর্জুন তান্ত্রিক বাবার সামনে রাখল। চণ্ডরাজ এবার পা ঘষে ঘষে ঘরের এক কোণে গিয়ে একটা মড়ার খুলি আর কয়েকটা হাড়গোড় নিয়ে এল। এখন আমরা এই রীতি পালন করব। ভৈ 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 শব্দে তার কণ্ঠস্বর অন্য এক পার্থিব শক্তির সাথে প্রতিধ্বনিত হতে থাকল। অর্জুন আতঙ্কের সাথে দেখছিল যে চণ্ডরাজ অজানা ভাষায় প্রাচীন কোনো মন্ত্রধ্বনি উচ্চারণ করছেন। তার কণ্ঠ এক ভয়ানক সুরে ক্রমশ উঠছে এবং পড়ে যাচ্ছে। তখন তান্ত্রিকের সেই কুঁড়ে ঘরটি একটি নিশ্ছিদ্র অন্ধকারে ভরা ছিল।
যেন বাস্তব জগতের সমস্ত প্রকোষ্ঠ বন্ধ করে ফেলা হয়েছে। অর্জুনের এমনটাই বোধ হতে লাগলো। হঠাৎ কোনো মানুষের বেদনাদায়ক আর্তনাদ জঙ্গলের বাতাসে ভেসে আসতে লাগলো। সেই আর্তনাদ অর্জুনের হৃদয়ের গভীর তল তার বুকে ঝাঁপিয়ে পড়েছিল। যখন সে বুঝতে পেরেছিল যে তার বোনই একমাত্র যন্ত্রণায় ভুগছে না, তার আশেপাশে আরও মানুষ যেন অবর্ণনীয় যন্ত্রণায় নিমজ্জিত। সারা রাত তাদের দুর্ভোগের প্রতিধ্বনি কেতুপুর গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছে। অর্জুনের মন ক্রমশ আরও শঙ্কিত হয়ে উঠল। কিন্তু তন্ত্রাচার ধর্মী ক্রিয়াকলাপের ফলে তান্ত্রিক বাবার শক্তির প্রতি তার বিশ্বাস এতটুকুও টলল না। রাত্রির শেষ প্রহরে ভয় ভয় ধ্বনি দিয়ে চণ্ডরাজ তার তান্ত্রিক অনুষ্ঠান শেষ করতেন। ঠিক তারপর কুঁড়ে ঘরটি নীরব হয়ে গেল এবং দূরের অন্ধকার থেকে ভেসে আসা নিপীড়নমূলক আর্তনাদ দূরীভূত হয়ে গেল, যার ফলে অর্জুনের মন কেঁপে উঠল। সে মরিয়া হয়ে দ্রুত গ্রামে ফিরে এলো। তার বোন এবং তাদের পরিবারের জন্য কি ভাগ্য অপেক্ষা করছিল তা অনুধাবন করতে। ঠিক সকালবেলা অর্জুন বাড়ি ফিরে আসার সাথে সাথে একটা ভুতুড়ে দৃশ্যের মুখোমুখি হল। সে দেখল তাদের এক সময়ের প্রাণবন্ত বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপে বাবা, মা আর কল্যাণীর নিথর দেহ পড়ে রয়েছে। বাড়ির ভাঙা ঘরগুলি প্রাণহীন অবশেষে পূর্ণ, তাদের চোখ খোলা এবং তাদের অবশ মুখ অনন্ত বেদনায় পর্যদুস্ত। অর্জুন বুঝতে পারল তান্ত্রিক বাবার পৈশাচিক তন্ত্রক্রিয়া তার পরিবারকে একটু একটু করে ধ্বংস করে দিয়েছে। ফলে কেবল তার অন্ধবিশ্বাসের অপমৃত্যু ঘটেছে আর মনে ভয়ঙ্কর এক পৈশাচিক আতঙ্ক ছড়িয়ে দিয়ে গেছে। দুঃখ ও অপরাধ বোধে অভিভূত হয়ে অর্জুন তার বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে অনিচ্ছাকৃতভাবে এমন একটি অনিষ্টকর শক্তি ছড়িয়ে দিয়েছে যার কার্যের ফলাফল সে কখনো বুঝতে পারেনি। সে প্রবল চিৎকারে হাহাকার করে উঠল। হা ভগবান, এ কি হলো? পিশাচ উপাসক চণ্ডরাজ তান্ত্রিক আমাদের সাথে কি সর্বনাশ করলো? অর্জুনের আর্তনাদ শুনে তার পড়শি গ্রামবাসীরা সেখানে এসে চুপচাপ ফিসফিস করে নিজেদের মধ্যে কত কি যেন বলতে লাগলো। সব দেখে শুনে তাদের চোখ ভয়ে ও সন্দেহে ভরে গেল। এমন ভয়ঙ্কর ঘটনায় সমান ভয়গ্রস্ত ও বিস্মিত হয়ে এক বয়স্ক লোক অর্জুনকে বললেন, বাবা, এই অপঘাতে মরা নিষ্ঠা সহকারে সৎকার করো। এত কিছুর মধ্যে বিপর্যস্ত অর্জুনের মনে কি যেন একটা হলো। সে তার পরিবারের দেহ অগ্নি সংস্কার করতে রাজি হলো না। যতদিন না এই অপমৃত্যুর কিনারা করতে পারছি, আমি এদের দেহ বিনষ্ট করব না। সেই দিনই বিকেলের মধ্যে সে নিজে হাতে সড়কি কোদাল দিয়ে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ল। তারপর বুকে পাথর চেপে নিজের বাপ, মা আর দিদির মৃতদেহ সমাধিস্থ করল। তারপর বেলা অতিক্রান্ত হতে অর্জুন আবার চণ্ডরাজ তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে রওনা হল। হাতে মাটি খোঁড়া সড়কি নিল সে। আজ তান্ত্রিকের সাথে অর্জুন এসপার নয় ওসপার করবেই। তার পরিবার কি ক্ষতি করেছিল যে তাদের এমন পরিণতি হলো? অর্জুন বারাক্রান্ত হৃদয়ে কোনো কারণই খুঁজে পেল না। এই ঘটনার পর অতি প্রাকৃতের প্রতি তার বিশ্বাস হ্রাস পেয়েছিল, আর অজানার প্রতি ভীতিকর আশঙ্কা তার লুপ্ত হয়েছিল। অর্জুন কেতুপুরের জঙ্গলে প্রবেশ করে সন্ধ্যের আগেই তান্ত্রিকের ডেরায় পৌঁছল। কিন্তু কি আশ্চর্য, চণ্ডরাজ তান্ত্রিকের আস্তানার কোনো চিহ্ন আর সেখানে নেই। অপার বিস্ময়ে অর্জুন চারপাশ তন্ন তন্ন করে খুঁজে দেখল,
সেই তান্ত্রিক বা তার সেই কুঁড়ে ঘর কিছুই আর তার দৃষ্টিগোচর হলো না। 3 দিন 3 রাত সারা জঙ্গল খুঁজেও এই রহস্যের কুল কিনারা সে আর করতে পারল না। আর উপায় না দেখে অর্জুন সেই জঙ্গল ত্যাগ করে লোকালয়ের দিকে রওনা হলো। সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করল যে এই শয়তান তান্ত্রিকের বিনাশ সাধন না করে সে আর তার গ্রামে ফিরবে না। সে তার পণ করা প্রতিজ্ঞা নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে উন্মাদের মতো ঘুরে বেড়াতে লাগল। অর্জুনের ভেঙে পড়া বাড়ি ক্রমে পৈশাচিক জাদুবিদ্যার শক্তির একটি ভুতুড়ে স্মারক হয়ে উঠল। তাদের বাড়ির ধ্বংসাবশেষ সেই ভয়াবহতার সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে রইল, যা গভীর অন্ধকারে ডুবে গেলে পিশাচের নৈশ আসরের ক্ষেত্র হয়ে উঠত। তান্ত্রিক বাবার সঙ্গে তার যে চুক্তি হয়েছিল তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় গ্রামবাসীও বাড়িটি নিয়ে এক আতঙ্কের পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ল। এরপর 3 মাস পথে পথে ঘুরে অর্ধাহারে অনাহারে অর্জুন কঙ্কালসার হয়ে পড়ল। একদিন ঝড়ঝঞ্ঝার রাত্রে সে দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত হয়ে আমারই বাঁকুড়ার গ্রামের বাড়ির সামনে বটতলা এসে অসুস্থ হয়ে পড়ল। আমি তখন সবে সংসার শুরু করেছি। বাইরে থেকে বাড়ি ফেরার পথে এই অসুস্থ রোগীকে সেদিন অজ্ঞান অবস্থায় খুঁজে পাই আমি। তারপর আমি আর আমার ভাইয়েরা তাকে আশ্রয় দিলাম আমাদের এই বাড়িতে। 2 দিন শুশ্রূষা করার পর সে একটু সুস্থ হয়ে উঠল। তার সারা শরীরে মনে তখন ভয়ানক এক বিধ্বস্ততার ছাপ। আমার পরিবারের শুশ্রূষায় আর আতিথ্যে তার আমার প্রতি কেমন যেন একটা বিশ্বাস জন্মে গিয়েছিল। আমার বাড়িতে ওঠার 3য় দিনে সে আমার কাছে তার পরিচয় আর তার এই বিধ্বস্ততার কারণও প্রকাশ করেছিল। বাবা ঠাকুর, কয়েক মাস আগে কেতুপুকুর গ্রামের জঙ্গলের রাস্তা দিয়ে আমি আর আমার দিদি কল্যাণী বাবা মায়ের সাথে এক অনুষ্ঠান গৃহে যাচ্ছিলাম। পালকিতে যেতে যেতে আমার দিদি এক অদ্ভুত রোগের প্রকোপে পড়ে। তার শরীরে হঠাৎ এক অস্বস্তিকর যন্ত্রণা শুরু হয়, আর তারপর শুরু হয় ভেদ বমি। বাড়ি নিয়ে যাওয়ার পর তার সেই অবস্থা যদিও বা উন্নতি হয়, কিন্তু সেই অস্বস্তি কিছু মাত্র কমেনি। শরীরে রোগের অন্য কোনো উপসর্গ নেই, কিন্তু মাঝে মাঝে দিদির শরীরের ভেতর এক যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে, আর তারপর বিছানায় আছাড়ি খেতে থাকে। ধীরে ধীরে আমার দিদির হাঁটা চলার ক্ষমতা কমে যায়। কেউ ধরে ধরে না নিয়ে গেলে সে আর বিছানা ছেড়ে উঠতে পারে না। খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দেয়। আর এইভাবে তার সারা শরীর বয়স্ক মানুষদের মতো নুয়ে পড়ে। তার রোগ সারানোর সমস্ত চেষ্টা বিফল হয় একেবারে। তখন পাড়া পড়শিদের পরামর্শে কেতুপুর গ্রামের চণ্ডরাজ তান্ত্রিকের আস্থানায় যাই দিদির রোগ উপশমের আশায়। তার কাছে যাওয়ার পর সেই শয়তান তান্ত্রিক আমাকে তার অভীষ্ট কয়েকটি কাজ করতে বলে। কি কাজ? সেই তান্ত্রিক আমায় জঙ্গলের পাশের একটি শ্মশানে গিয়ে প্রথমে একটি সদ্য কবরস্থ শিশুর মাথা থেকে চুলের তোড়া, তারপর শেষকৃত্যের সময়ে আসা এক মৃতের আত্মীয়ের পায়ের নখ এবং শেষে একটি মৃত কালো বিড়ালের গোঁফ সংগ্রহ করার নির্দেশ দেয়। সমস্ত জিনিস নিয়ে আসার পর সেই ভণ্ড প্রবল মন্ত্রোচ্চারণ করে দিকবিদিকে এক ভয়ঙ্কর বিভীষিকার উন্মেষ ঘটায়। আমি আতঙ্কগ্রস্ত হয়ে তৎক্ষণাৎ ছুটে বাড়ি ফিরে এসে দেখি আমার পরিবার সব শেষ। এই বলে সে আমার কাছে কান্নায় ভেঙে পড়ল। অর্জুনের কথায় আমি ওই তান্ত্রিকের আচার আচরণের কারণ কিছুটা হলেও বুঝতে পারলাম। তোমার ওই তান্ত্রিক বাবা তোমাদের পরিবারের হতাশাকে পিশাচ সাধনার একটি
ভয়ানক খেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পৈশাচিক প্রক্রিয়ার জাগরণে তোমাদের পরিবারে এখন ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছে। এর কি কোনো প্রতিকার নেই ঠাকুর? সে ক্লান্ত আচ্ছন্ন শরীরে তার পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবিধান চাইল। আমি আমার তন্ত্র সাধনা ও সন্ন্যাস জীবন তখন পিছে ফেলে এসেছি অনেক দিন, তাই কোনো প্রতিকার কর্মে তন্ত্র প্রক্রিয়া ব্যবহার করা ছেড়েই দিলাম একেবারে। কিন্তু এই যুবকের কাতর আহ্বান কিছুতেই আমি ফেলতে পারলাম না। আমার তন্ত্রক্রিয়া ঝোলা কাঁধে নিয়ে অর্জুনের সাথে বেরিয়ে পড়লাম কেতুপুরের ওই অঞ্চলের উদ্দেশ্যে। মা কালীর মন্ত্র পড়া জবা ফুল সমন্বিত একটি জলপূর্ণ শিশির নিলাম আমার সঙ্গে। দুদিন ধরে পায়ে হেঁটে একদম সন্ধ্যার সময় আমরা কেতুপুরের জঙ্গলে তান্ত্রিকের ডেরায় জায়গায় প্রবেশ করলাম। সেখানে গিয়ে কোনো আস্তানার চিহ্ন কিন্তু আমরা পেলাম না। তখন মা কালীর জবা ফুল অর্জুনের মাথায় ঠেকিয়ে আমার গুরুর দেওয়া অদৃশ্য দৃশ্যকরণ মন্ত্র 3 বার জপ করে ওই পিশাচ তান্ত্রিকের অবস্থান বুঝতে পারলাম। আমার ঝোলার শিশি থেকে একটি মন্ত্রপুত ফুল বার করে সেই গাছগাছালির পাশে পাশে আমি ছড়িয়ে দিলাম। এবার হঠাৎ আমরা দেখলাম জঙ্গলের গভীরে তান্ত্রিক বাবার জরাজীর্ণ কুটিরটি রয়েছে, যা ওই শয়তান তান্ত্রিক একসময় পৈশাচিক জাদুবিদ্যার অবর্ণনীয় মন্দ কাজের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এর দরজা অচল হয়ে দাঁড়িয়েছিল, যেন সচেতন আত্মাদের প্রবেশ করতে এবং তাদের অন্ধকারতম ভয়ের মুখোমুখি হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। আমরা দুজনে এবার দরজা অতিক্রম করে ওই কুঁড়ে ঘরের ভেতরে ঢুকলাম। দেখলাম এক শীর্ণকায় ও জটাওয়ালা ময়লা বস্ত্র পরা ব্যক্তি উত্থিত পদ্মাসনে বসে কী সব যেন বিড়বিড় করে চলেছেন। আমরা ঘরে ঢুকতে তিনি কটমট করা চোখে আমাদের দিকে তাকিয়ে বললেন, পিশাচ সিদ্ধ চন্দ্ররাজের ডেরায় কি সাহসে ঢুকেছিস হারামজাদা? এবার পিশাচ রোয়ার ভেলকি দেখবি নাকি বাছাধন? এ কথা বলেই ভয় ভয় বলে চারপাশ ধ্বনিত করতে থাকলেন। তার কোটরাগত চোখের দিকে দৃষ্টি না দিয়ে আমি ঘরের ভেতরটা আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে থাকলাম। কিছুক্ষণ মনোযোগ নিবদ্ধ করে বুঝতে পারলাম ওই ঘরের উত্তর পূর্ব কোণে রাখা মাটির স্তূপের নিচে অর্জুনের আনা সেই জিনিসগুলি একত্রিত করে রক্ষিত আছে। এবার এই ভয় তান্ত্রিকের মরণ উপায় আমার কাছে সহজ হয়ে গেল। আমি ওই মাটির স্তূপের কাছে গিয়ে আমার কাছের মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম। তারপর অর্জুনকে পাঠালাম মুহূর্ত বিলম্ব না করে ওই সংগৃহীত জিনিসগুলি বার করে তাতে আগুন ধরিয়ে দিতে। মৃত শিশুর চুল, ব্যক্তির পায়ের নখ ও বেড়ালের গোঁফের জড়ানো কুণ্ডলিতে আগুন ধরাতে তান্ত্রিকের দেহ আর্তনাদ করে উঠল। তার সেই প্যাকাটির মতো শরীর যেন প্রমায় ভরে গিয়ে সে মাটিতে আছাড় খেতে লাগলো বারবার। কুণ্ডলিতে আগুনের সাথেই তার শরীর যেন জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তারপর ওই জায়গা জল দিয়েই শুদ্ধি করলাম আমরা। ওরে দেবীপুর অর্জুনদের বাড়ির সামনে তার বাবা মা ও দিদির সমাধি স্থানে গেলাম। আমি এবার আমার গুরু প্রদত্ত মন্ত্র দিয়ে মায়ের মন্ত্র পাঠ করা জল তাদের সমাধিতে ছিটিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে অপ্রত্যাশিতভাবে অর্জুনের মা, বাবা আর দিদি জীবন লাভ করল। অর্জুন তার পরিবারের মানুষকে ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা হয়ে আমার 2 পা জড়িয়ে ধরল। আমি তাদের দীর্ঘ জীবনের আশীর্বাদ করে দেবীপুর ত্যাগ করলাম। কেতুপুরের জঙ্গলের ভয়াবহতা এরপর থেকে দূর হলো, কিন্তু আশেপাশের গ্রামবাসীরা তাদের মর্মান্তিক অতীতের ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার কথা মনে রেখে সেই অঞ্চল থেকে তাদের দূরত্ব বজায় রাখার সিদ্ধান্তই নিয়েছিল চিরতরে। এতক্ষণ তারানাথ এক নাগারে গল্পটা বলে যাচ্ছিল। হঠাৎ তারানাথ তান্ত্রিকের গল্প শেষ হতেই বুঝলাম রাত হয়ে গেছে অনেকটাই। তিনি ওই দুষ্ট তান্ত্রিকের জীবনে যে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিলেন তা আজ
আমার আর কিশোরীর মনে চিরকালের জন্য গাঁথা হয়ে রইল।